বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আমরা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম এটা করব। রাহুল গান্ধীকে নিয়ে এই বিশেষ প্রতিবেদনটি করার ইচ্ছা কয়েকদিন ধরেই ছিল, কিন্তু আজকে যেহেতু সেরকম বড় মাপের কিছু খবর নেই, তাই আমরা রাহুল গান্ধীর এই পর্যায়টাকে নিয়ে আলোচনার মধ্যে আনতে চাইছি। একটি যুবক, একটি কিশোর বয়সেই সে দেখেছিল তার বাপের, তার পিতার আত্মহনন, দেখেছিল জঙ্গিদের হাতে কিভাবে তার বাবাকে মারা যেতে, দেখেছিলেন খুব ছোট্টবেলাতেই দেখেছিলেন নিজের ঠাকুমাকে মরতে দেখেছিলেন দেহরক্ষীর গুলিতে। দেহরক্ষীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল ঠাকুমা ইন্দিরা গান্ধীর শরীর। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 7 বছরের মধ্যে বাবাও চলে গেলেন। সেই রাহুল গান্ধী বড় হয়ে উঠলেন। অন্তরাত্মার ডাকে মা এলেন শেষ পর্যন্ত রাজনীতিতে, আর বাবা এলেন শেষ পর্যন্ত রাজনীতিতে বাবার পরম্পরা ধরে। আর আরো পরে প্রায় 5 বছর পর রাজনীতির ময়দানে এলেন রাহুল গান্ধী। রাজনীতির এই প্যাচ পয়জার তার দ্বারাই হচ্ছিল না। তিনি প্রতিনিয়ত বুঝতে চেষ্টা করছিলেন ভারতবর্ষের অন্তর আত্মাকে। বিবেকানন্দ যেমন ভারতের অন্তর আত্মাকে ধরার জন্য ভারতের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে গেছেন, একই রকম ভাবে রাহুল গান্ধী নাকি খুব ছোটবেলা থেকেই চাইতেন যে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে সাধারণ নাগরিকের মতো ঘুরে বেড়াবো, মানুষের দুঃখ কষ্টের কথা নিজ কানে শুনব। আমার এক পরিচিত এক আইপিএস অফিসার কথায় বলছিলেন যে রাহুল গান্ধী যখন এমপি, দিল্লিতে যখন মনমোহন সিং সরকার ক্ষমতায়, ঠিক সেই সময় তিনি নাকি জেদ ধরেছিলেন যে আমি মুম্বাই শহরে গিয়ে আমি ট্রেনে করে ঘুরে বেড়াবো। সেটা এসপিজি অনুমোদন দিতে চায়নি, কারণ এসপিজির মনে হয়েছিল যে রাহুল গান্ধীর মতো একটা হেভিওয়েট নেতা, হেভিওয়েট পরিবারের ছেলে সন্তান যদি এইভাবে ঘোরেন তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। কিন্তু তিনি চেয়েছিলেন। তো যাই হোক, রাহুল গান্ধীর চাওয়া আর নিরাপত্তা রক্ষীদের বাতাবরণ, এই নিরাপত্তা রক্ষীদের নিষেধাজ্ঞা দুটো এক হতে পারে না, হওয়ার সম্ভব নয়। সেটাই হয়েছে। তো আমরা দেখলাম রাহুল গান্ধী আরও রাজনীতিতে পরিপক্ক হওয়ার চেষ্টা করলেন। 2014-তে পরিবর্তন এলো। সেই পরিবর্তনের দিশেহারায় রাহুল গান্ধী আস্তে আস্তে অভিজ্ঞতা শিখলেন। যখন তিনি রাজনীতিতে এসেছিলেন তখন তারা ছিল ক্ষমতা, কংগ্রেস দল ক্ষমতার অলিন্দে ছিলেন। রাহুল যেখানেই যেতেন সেখানেই স্যালুট পেতেন, সেখানে অফিসার থেকে শুরু করে সবাই তাকে গুরুত্ব দিতেন। কিন্তু 2014-এর পর তিনি বুঝতে পারলেন বাস্তবের মাটিটা কি, কতটা কঠিন। ক্ষমতায় না থাকলে নেতাদের কতটা কদর হয় সেটা বুঝতে চাইলেন, বোঝালেন। তারপর তাকে বলা হলো পাপ্পু। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে পাপ্পু বলে সম্বোধন করলেন। এই পাপ্পু আরো বড় হতে শুরু করলেন। ধীরে ধীরে পাপ্পু থেকে রাহুলে পরিণত হতে শুরু করলেন। তারপর আরো বড় হলেন। দেশের মাটিতে একের পর এক বিপর্যয় কংগ্রেস সভাপতি হিসাবে বিপর্যয়ের দায় স্বীকার করে নিয়ে 2019-এ প্রস্থান করলেন। কংগ্রেস সভাপতি পদে আর ফিরে এলেন না, সাধারণ সাংসদ হিসাবে থেকে গেলেন। ভোট প্রচারের ময়দানে গিয়ে নীরব মোদী আর নরেন্দ্র মোদী এসব কথা বলতে গিয়ে মোদী সমাজকে লক্ষ্য করে চোর কথাটি ব্যবহার করেছেন, এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হলো। 2019-এর মামলা নিষ্পত্তি হচ্ছে 2023-এ এসে, 2022-এ এসে। ভাবতে পারেন কোথায় আমরা যাচ্ছি। রাহুল গান্ধী
2022 এসে ন্যায় যাত্রা শুরু করলেন। ভারতের কন্যাকুমারী থেকে জম্মু কাশ্মীর, কাশ্মীর পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ মণিপুর থেকে মুম্বাই পশ্চিমে ছুটে গেলেন। সারা ভারতবর্ষকে নিজের চোখে দেখলেন, প্রতিটা নাগরিকের সঙ্গে কথা বললেন। যখন কন্যাকুমারী থেকে জম্মু কাশ্মীর এলেন, কাশ্মীর পর্যন্ত এলেন, তারপরে তিনি পার্লামেন্টে অর্থাৎ সংসদে ভাষণ দিতে গিয়ে আদানি আম্বানিকে নিশানা বানালেন। তার বিনিময়ে যেদিন আদানিকে নিশানা বানালেন এবং আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর কি সম্পর্ক তা নিয়ে যখন প্রশ্ন তুললেন, তার দুদিন পরেই আবার সেই নীরব মোদীর মামলা গুজরাট কোর্টে উঠে গেল। তারপর গুজরাট কোর্টে সেই মামলা 2 বছরের সাজা হলো, কেড়ে নেওয়া হলো সাংসদ পদ, কেড়ে নেওয়া হলো বাংলো। সারা ভারতবর্ষ জুড়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে 20টা মামলা করা হলো। তাতেও রাহুল দমলেন না, আবারও ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করলেন। তারপর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফল, যে কংগ্রেস দল মাত্র 52টা আসন পেয়েছিল গত 2019-এর লোকসভা নির্বাচনে, সেই কংগ্রেস এখন শতাধিক পেরিয়েছে, 100-এর বেশি আসন পেয়েছে। আরো পেতে পারত, কিন্তু কংগ্রেস দল যে আর্থিক সংকটের মধ্যে দিয়ে, যে শাসক দলের যে রক্তচক্ষুকে উপেক্ষা করে লড়াই করেছে, তার কাছে এই 100টাই অনেক বড় বলে মনে হয়েছে এবং জনগণের কাছেও মনে হয়েছে এই কারণেই এত কম আসন পেয়েও গোটা দেশের মানুষ ভাবছে কংগ্রেস উজ্জীবিত হয়েছে, কংগ্রেস উঠে এসেছে, কংগ্রেসের জয়যাত্রা শুরু হয়েছে, দেশের গণতন্ত্র রক্ষিত হচ্ছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে 20টা মামলা, বিহারে একটা মামলা, উত্তরপ্রদেশে মামলা, অসমে মামলা, মহারাষ্ট্রে মামলা, কর্ণাটকে মামলা, দেশের বিভিন্ন প্রান্তে মামলা, গুজরাটে মামলা, মধ্যপ্রদেশে মামলা, দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে 20টা মামলা সাজিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে আটকানোর জন্য। কিন্তু এখন হয়তো যখন এই মামলাগুলো করা হয়েছিল, তখন হয়তো বিজেপি ভেবেছিল রাহুল গান্ধীকে এইভাবে আটকানো যাবে। এখন হয়তো বিজেপি নেতারা, বিশেষ করে নরেন্দ্র মোদী হয়তো ভাবছেন এই মামলাগুলো না করলেই ভালো হতো, কারণ এই মামলাগুলোর ফসল নিয়ে রাহুল গান্ধী যে জনসংযোগ শুরু করে দিয়েছে, সেটা বুমেরাং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল বিজেপির বিরুদ্ধে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পরেই রাহুল গান্ধী গিয়েছিলেন সুলতানপুর, এমনি সেমনি যায়নি, সুলতানপুরে তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে বিজেপির এক নেতা। কি না, তিনি বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, RSS এর বিরুদ্ধে কথা বলেছেন, অর্থাৎ একটা মানহানি মামলা করেছেন। গেলেন কয়েক সপ্তাহ আগে গেলেন, রাহুল গান্ধী গেলেন, এরোপ্লেনে গেলেন, নামলেন, সুলতানপুরে পৌঁছালেন। কোর্টে ঢোকার আগে দেখলেন একটা জুতো সেলাই করেন এমন মুচি বসে আছেন, তার সঙ্গে যে আলাপ জুড়ে দিলেন, তার দুঃখের কথা শুনলেন, তার কষ্টের কথা শুনলেন, মন কি বাত বললেন না, অন্যের মনের কথা শুনতে শুরু করলেন রাহুল গান্ধী। শুধু শুনলেন শুধু তা নয়, কেমন করে জুতো সেলাই করতে হয় সেটাও তিনি শিখলেন তার কাছ থেকে। জুতো সেলাই করার অঙ্গীকার, জুতো সেলাই করার সিস্টেমটা সে শিখে নিল খুব ভালো করে, আর সেই জুতো সেলাই নিজে করে দেখালেন। আর সেই জুতো এখন 10 লাখ টাকা দিয়ে কিনতে চাইছে ওই মুচির কাছ থেকে। মুচির নাম কিন্তু রাম। সেই মুচি রাম কিন্তু 10 লাখ টাকা দিয়ে ওই জুতো, রাহুলের জুতো বিক্রি করতে চাইছেন না। রাহুল গান্ধী কয়েকদিন আগে বাজেট অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বললেন, আমি ওই মুচির কাছে গিয়েছিলাম, ওই মুচিকে জিজ্ঞাসা করেছিলাম তোমার অসুবিধে কি, তোমার দুঃখ কি, তোমার কষ্ট কি। সে আমাকে বলেছে যে আমি আমার বাবার কাছ থেকে ছাড়া, পিতার কাছ থেকে ছাড়া আরো কার কাছ থেকে সম্মান পাইনি। রাহুল গান্ধী তাকে সম্মানিত করেছে। খবরের কাগজের খবর, আজকেরই খবরের কাগজের খবর, যে রাহুল গান্ধী যে দোকানে জুতো সেলাই করেছেন, সেই রামের দোকানে এখন বড় বড় মানুষের ভিড়,
গাড়ি করে লোক দেখা করতে আসছে, তাকে সম্মান জানাচ্ছে, আর বলছে রাহুল গান্ধীজি জুতোটা সেলাই করে গেছে, ওই জুতোটা তুমি দাও। কেউ বলেছে 5 লাখ, কেউ বলেছে 10 লাখ। রাম বলেছে আমি বিক্রি করব না। রাম বলেছে, চর্মকার বলেছে আমি বিক্রি করব না। কেউ এসছেন সেলফি তুলে বলে এসেছেন, কেউ পালিশ দিচ্ছেন, পালিশ করছেন, তার কাছে জুতো পালিশ করছেন, কেউ রাস্তায় গাড়ি থামিয়ে গল্প করছেন। এই চর্মকার রামকে সম্মান এনে দিয়েছেন রাহুল গান্ধী। এখন হয়তো বিজেপি ভাবছে সুলতানপুরে রাহুল যে ঢেউ তুলে দিয়ে গেলেন, সেই ঢেউ যদি উত্তরপ্রদেশে লাগে, সেই যদি উত্তরপ্রদেশের আনাচে কানাচে ঢুকে যায়, সামলাবো কি করে? একেই তো উত্তরপ্রদেশের সিংহাসন বিজেপির কাছে টলমল করছে। অন্যদিকে আরেকটু এগিয়ে যান গুজরাটে, যেখানে অনেকগুলি কেস রয়েছে রাহুলের নামে, সেখানে যদি এইভাবে তিনি জনসংযোগ করেন, তাহলে বিজেপি অনেকটাই ব্যাক ফুটে চলে যাবে। আসামে কেস আছে, আসামে তাকে আসতে হবে। আসামে এসে যদি এইভাবে জনসংযোগ করেন, তাহলে কি হচ্ছে? তাহলে খুব সহজেই তিনি জনসংযোগ করতে পারছেন। এর ফলে আসামের বিজেপির সঙ্গে কংগ্রেসের তফাৎ হচ্ছে মাত্র কয়েক শতাংশ ভোটের ব্যবধানের তফাৎ রয়েছে। সেটা যদি ঘুরে যায়, আবার আসামে নাকি বেশি হয়ে গেছে ব্যবধানও নেই, শতাংশের বিচারে কংগ্রেস বেশি ভোট পেয়েছে। এই পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে বিজেপি যে নাকানি চোপানি খাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে আপনারাই তো দেখতে পাচ্ছেন, এই কয়েকদিন আগে অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীর জাত গণনাকে কটাক্ষ করতে গিয়ে বললেন, যার জাতি নেই সে আবার গণনা করবে কি করে? এটা নিয়ে রাহুল গান্ধী কিছু বলেননি। রাহুল গান্ধী বলেছেন যে উনি আমাকে ইনসাল্ট করেছেন, উনি আমাকে অপমান করেছেন, আমি ওনার কাছ থেকে ক্ষমা চাইব না, ক্ষমা চাইতে আমি রাজিও নয়, ওনার ক্ষমা আমার প্রার্থনীয় নয়, আমি ওনাকে ক্ষমা চাইতে বলবো না। অন্যদিকে এই জাত নিয়ে প্রশ্ন তোলার দায়ে অখিলেশ যাদব যখন উঠে দাঁড়িয়ে বললেন যে জাত নিয়ে কেন প্রশ্ন করবেন, কার জাত, এই প্রশ্ন করার অধিকার কি আছে? তবে স্পিকারের চেয়ারে যিনি বসেছিলেন তিনি খানিকটা হতভম্ব খেয়ে বললেন যে না, এটা বলা যাবে না। নথি স্বীকার করল সরকার, স্বীকার করতে বাধ্য হলেন। রাহুলের পলিসি আলাদা, অখিলেশের পলিসি আলাদা। অখিলেশ যে জাত বিচার করতে গিয়ে যেভাবে আক্রমণ করেছে, যেভাবে বলেছে আমি এক মুখ্যমন্ত্রী আবাসে ছিলাম, আমি দলিত সম্প্রদায়ের মানুষ, আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম, দেশের মানুষ রাজ্যের মানুষ আমাকে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছিল। যেদিন আমি মুখ্যমন্ত্রী চেয়ার থেকে বেরিয়ে আসি, সেদিন ওই বাড়িটা তারা গঙ্গা জল থেকে ধুয়েছিল। এতটাই অপবিত্র হয়ে গেছিল। কেন করা হবে? কেন জাত ভিত্তিক এই সমাজ থাকবে? তিনি প্রশ্ন করেছিলেন যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, পুজো দিয়ে ফেরার পর সেই মন্দিরকে পুরো গঙ্গা জল দিয়ে ধোয়া হয়েছিল। কেন জাত থাকবে? কেন জাত নিয়ে প্রশ্ন করবে? এদিকে অনুরাগ ঠাকুর কথাটা বলে ফেলার পর ভেবে নিলেন অনেক ক্ষতি হয়ে গেছে। বিজেপির টাইমলাইন, বিজেপির যে কি বলবো ওটাকে, বিজেপির যে টিআরপি যে কমে যাচ্ছে, জনগণের কাছে বিজেপি ব্রাত্য হয়ে যাচ্ছে অনুরাগ ঠাকুরের এই ধরনের মন্তব্যের ফলে, সেটা বুঝতে পেরে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করতে শুরু করলেন বিজেপি নেতারা। যাচ্ছে তাই ভাষায় নানা কারণ দেখিয়ে, নানা অজুহাত দেখিয়ে এই বক্তব্যের পক্ষে সাফাই গাইলেন। তাতেও হলো না। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনুরাগ ঠাকুরের বক্তব্যকে টুইট করে, পার্লামেন্টে দেওয়া বক্তব্যকে টুইট করে তার পক্ষে দাঁড়ালেন। তাতেও হলো না। দেশের মানুষ ধীরে ধীরে রাহুলের ভক্ত হয়ে গেল, রাহুলের বক্তব্য ভাইরাল হয়ে গেল। আমি অনুরাগ ঠাকুরের কাছ থেকে ক্ষমা চাইছি না। অখিলেশ যাদবের বক্তব্য ভাইরাল হয়ে গেল। কেন আপনি জাত নিয়ে প্রশ্ন করে, জাত নিয়ে প্রশ্ন তোলার অধিকার আপনার নেই। স্বাভাবিকভাবেই বিজেপি কণ্ঠাসা হয়ে গেল, হয়ে যাচ্ছে, আরও হবে। যত রাহুলকে আক্রমণ করবে, যত রাহুল অখিলেশকে চাপার চেষ্টা করবে বিজেপি নেতারা, ততই দেখবেন আস্তে আস্তে বিজেপি ভারতবর্ষের রাজনীতিতে ব্রাত্য হয়ে যাবে। এ নিয়ে কোনো
সন্দেহ নেই, কারণ ভারতের মানুষ এখন তাদের নেতাকে খুঁজে পেয়ে গেছে, যে নেতার নাম রাহুল গান্ধী। আজ এই পর্যন্ত, আবার